আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ঘুমোচ অনুভূতি এই গল্পের 33তম পর্ব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করুন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পে ফিরে যায়। হসপিটালে পৌঁছাতেই ওরুষি কোলে করে ঢুলে পড়ল আর ডক্টর নার্সকে চিল্লাতে লাগলো। সবাই শাওন জামিল খানকে এভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। ওরা দ্রুত এগিয়ে আসলো। তারপর রুশিকে বেডে শুয়ে ওটির রুমে নিয়ে যাওয়া শুরু করল। শাওন রুশিকে চেপে রাখলো, তারপর বেডে থামিয়ে রুশির সামনে হাঁটু গেড়ে বসে পড়লো আর মাথায় হাত বুলিয়ে বলল, ইউ আর নট অ্যালাউড টু লিভ। আমি তোমাকে সেই পারমিশন দেইনি। তোমাকে ফিরে আসতে হবে, আমার জন্য ফিরে আসতে হবে। রুশির তখনও আধো খোলা চোখে সায়নকে দেখেছিল, কিন্তু ওর সম্পূর্ণ হোশ নেই। সায়নকে দেখতে পেলেও সায়নের কথা ওর মাথায় ঢুকছে না, কিন্তু শব্দগুলো কানে আসছে ঠিকই। রুশিকে ওটির রুমে নিয়ে যেতে সায়ন দপ করে বসে পড়ল, দু হাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। ধীরে ধীরে সময় যাচ্ছে, কিন্তু ওটির দরজা খুলছে না। এক একটা সেকেন্ড ওর কাছে খুব একযোগ মনে হচ্ছে। ও দম খিচে বসে আসে, বুকের বাঁ পাশে তীব্র ব্যথা হচ্ছে। মনে মনে দোয়া করছে যেন সব ঠিক হয়ে যায়। শাওন মাথা নিচু করেই বসেছিল, তখন কেউ একজন পাশে এসে দাঁড়ালো। শাওন মাথা তুলে তাকাতেই সাহিল, মানে ওর অ্যাসিস্ট্যান্ট, দাঁড়িয়ে আছে। শাওন শান্ত গলায় বলল, এসবের পিছনেও সে দায়ী, তাই না? সাহিল বলল, জি স্যার, আসলে। শাওন বলল, কি হয়েছিল বাড়িতে আজকে? সাহিল বলল, স্যার, আমি সিসি ক্যামেরা চেক করেছি। প্রায় 11টা পর্যন্ত ম্যাম রুমেই ছিল, কিন্তু এরপর হুট করেই প্রায় আধা ঘন্টার মতো সকল ক্যামেরা ডিঅ্যাক্টিভ ছিল। আমি বুঝতে পারছি না, এত হাই সিকিউরিটি মানে এটা কি করে হলো। কিন্তু যখন খুলেছে তখন আমি দেখি যে ম্যাম নিচে পড়ে যাচ্ছে। তাই আমি আপনাকে দ্রুত বলেছি, আর আপনি গিয়ে তো তাকে নিচে পড়ে থাকা অবস্থায় দেখেছেন। আশ্চর্যের বিষয় হলো, কোনো সার্ভেন্ট ওই মুহূর্তে বাসায় ছিল না। সবাই বাগান বাড়িতে গিয়েছিল, কারণ সেখানে কিছু সংখ্যক বডিগার্ড পড়েছিল ও অজ্ঞান, আর তাই তারা সেখানেই ছিল। কিন্তু এই কাজ কে করেছে তা সম্পূর্ণ কোনো ধারণা পাওয়া যায়নি, কারণ সিসি ক্যামেরা অফ ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সিঁড়িতে ওয়েল ছিল, যার কারণে ম্যাম পড়ে গিয়েছিল। আর আশ্চর্যজনকভাবে তার পূর্বেই ম্যামের ফোনে কল আসে, আর এটাই সেই ছিল। আমার ধারণা এসবের পিছনে তারই হাত আছে। শান বলল, ওয়েল, শোনো, বাড়ির সকল সার্ভেন্টদের এক জায়গায় জড়ো করো, তাদের ফিঙ্গারপ্রিন্টটাও। তারা নিশ্চয়ই গড়ের তেল ইউজ করেছে, তার মানে তাতে আঙুলের ছাপ পাওয়া যাবে। আমি 1 ঘন্টার মধ্যে কালপ্রিটকে দেখতে চাই। আমারও জানা দরকার কার এত বড় কলিজা যে শায়ন জামিল খানের কলিজায় হাত দেয়। সাহিল মাথা নাড়িয়ে চলে গেল। এই এত বছরে ও নিজের বসকে এত রাখতে দেখে। যদিও আসল কালপিটটাকে খুঁজে পাওয়া যায়, তাহলে তার কতটা ভয়াবহ পরিণত হবে তা ভেবেই ওর আত্মা কেঁপে উঠল। সাহিল যেতেই সায়ন 2 হাত দিয়ে চুল চেপে ধরল আর বিড়বিড় করতে লাগলো, স্যার, আমি তাকে জিন্দা পুঁতে রেখে দেব, শুধু পেয়ে নেই একবার। দীর্ঘ 45 মিনিট পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসে, আর সায়ন শব্দ পেয়ে দ্রুত তার কাছে যায়। ডাক্তারের দিকে তাকিয়ে কাপা সরে জিজ্ঞেস করলো, রুশির কি অবস্থা এখন? শিউকে? ডক্টর বলল, আমি ভেবেছিলাম তুমি বেবির কথা জিজ্ঞেস করবে আগে, অন্তত অন্যরা এটাই করে। শায়ন বলল, কে কি করে জানি না, তবে আমার কাছে আমার বউ বেশি ইম্পর্টেন্ট। বেঁচে থাকলে আবারও ভেবে নেওয়া যাবে, আর না নেওয়া গেলেও সমস্যা নেই, শুধু আমার বউ বেঁচে থাকলেও। ডক্টর বলল, সি ইজ লাকি টু হ্যাভ ইউর ম্যান। শান বলল, নো, আই এম লাকি টু হ্যাভ হার। হাউ ইজ শি? ডক্টর বলল, ওয়েল, সি ইজ ফাইন, চিন্তার কোনো কারণ নেই। তবে বেবিকে নিয়ে আমরা প্রথমে টেনশনে ছিলাম, ভেবেছিলাম হয়তো মিসক্রেজ হয়ে গেছে, কিন্তু আমরা ভুল ভেবেছিলাম। আল্ট্রাসোনোগ্রাফিতে বেবিকে হেলদি দেখাচ্ছিল, পরে বুঝলাম প্লেসমেন্ট বা সার্ভিসের সমস্যার কারণে এমনটা হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়, নিশ্চিন্তে হন, মা এবং বেবি দুজনেই সুস্থ আছে। পায়ে কিছুটা কেটে গিয়েছিল, সেই স্থানে ব্যান্ডেজ করে দিয়েছি। এখন ঘুমের মেডিসিনের কারণে ঘুমোচ্ছে। আশা করি রাতেই বাসায় নিয়ে যেতে পারবে।
খেয়াল রাখবেন যাতে এরপর এমনভাবে না পড়ে, না হয় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বলেই ডক্টর কয়েক কদম এগিয়ে গেল, তারপর থমকে গিয়ে পিছনে ফিরে তাকালো আর চিন্তিত গলায় সায়নকে বলল, আমি আসলে কথা তো বলতেই ভুলে গিয়েছি। আপনার ওয়াইফের পেটে ড্রাগস পাওয়া গিয়েছে, যা কয়েকটি কেমিক্যালের মিশ্রিত ছিল, তবে বেশি পরিমাণ ছিল না। তাকে বহুদিন ধরে দেওয়া হচ্ছিল খুবই স্বল্প পরিমাণে, তাই ক্ষতি হয়নি তেমন একটা। তবে সেটার সাইড ইফেক্ট, উনি অস্বাভাবিক আচরণ করার কারণ চান্স আছে। আমরা ওয়াশ করে দিয়েছি, কিন্তু এটা যাতে আর না হয়। বেবির জন্য অনেক ক্ষতি করে এটা। ধীরে ধীরে এটি বেবিকে দুর্বল করে দেবে, আর এক সময় বেবি মারা যাওয়ার সম্ভাবনা আছে। প্লিজ বি কেয়ারফুল। বলেই ডক্টর চলে গেল। আর নার্স রুশিকে কেবিনে শিফট করার কাজ করছে, কিন্তু সায়ন ঠায় দাঁড়িয়ে আছে আর সকল কিছুর হিসাব মিলছে। রুশির এতদিনের আচরণ মুড সুইং ছিল না, বরং এসব কেমিক্যালের সাইড ইফেক্ট ছিল। যা ও করতো সব হুঁশে থাকা অবস্থায় করতো না, বরং ও জানতোই না ও কি করছে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন জঘন্য খেলায় মেতে উঠতে পারে, ওর ভাবতে পায়ে রক্ত মাথায় উঠে যাচ্ছে। একটা নিষ্পাপ প্রাণকে পর্যন্ত ছাড় দিচ্ছে না। শাম দপ করে বসে পড়ল সেই স্থানে। বিড়বিড় করে বলতে লাগলো, আই এম সরি রুশি, আমি স্বামী হিসেবে ব্যর্থ। তোমাকে আর তোমার বেবিকে প্রোটেক্ট করতে পারি। আমি চেয়েও তোমাদের এই হিংস্র খেলা থেকে বাঁচাতে পারিনি। আই এম সো সরি। শাওন কেবিনে ঢুকে রুশির দিকে তাকিয়ে আছে, মুখ শুকিয়ে এইটুকুন হয়ে আছে। ও চুপচাপ বসে আছে, মুখ গম্ভীর করে। বাসার সবাই বাসায় ফিরে জিজ্ঞেস করেছিল ওরা কোথায়। ও বলেছে রুশিকে নিয়ে ঘুরতে এসেছে, কারণ এই মুহূর্তে সবাই টেনশনে ফেলতে চায় না। সামনে শামু বিয়ে, ও এনজয় করো নিজের বিয়ে। সায়ন বসে থাকার মাঝেই ঠাস করে দরজা খুলল, আর সায়ন সেদিকে চেয়ে আছে। সম্পূর্ণ অনুভূতি শূন্য হলে মানুষের দৃষ্টি যেমন হয়, ঠিক তেমন। সামনের এই অনুভূতি শূন্য দৃষ্টি দেখে সামনের মানুষটি খেপে গেল, তারপর খুব জোরে দরজার ভেতর থেকে আটকালো। সায়নের আবার মাথা গরম হয়ে গেল। রুশির বর্তমানের হুঁশ নেই, কিন্তু বাড়ির শব্দ আর চেঁচামেচি ওর শরীরের জন্য ক্ষতিকর। তাই সায়ন দাঁতে দাঁত চেপে বলল, এই রুমে যদি আর একটু শব্দ হয় তবে আমি বাধ্য হব তোমাকে এই রুম থেকে বের করে দিতে। সো প্লিজ বি কোয়াইট। সায়ন কঠোর শব্দ শুনে চন্দ্রিকা দমে গেল। এতটা কর্কশ ভাষায় সায়ন ওর সাথে কোনোদিনও কথা বলেনি, অথচ আজ চন্দ্রিকা না চাইতেও হক চকে গেল। সায়নের মুখ দেখে বোঝাই যাচ্ছে যে ও যা বলছে তা করে ছাড়বে, কিন্তু সায়ন ওর উপর খেপে আছে কেন, যেখানে ওর রেগে যাওয়ার কথা। সকালের ঘটনা, আর সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওর, তাই ফ্রেশ হয়ে রুমে আসতেই আওয়াজ শুনতে পায়। কিসের আওয়াজ তা প্রথমে বুঝে উঠতে না পারলেও পরে বুঝতে পারে যে এটা বিল্ডিংয়ের আওয়াজ লেগেছে। কিছু সময়ের জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, আর কি করবে বুঝে উঠতে পারে না। দ্রুত দরজার কাছে গিয়ে তা খোলার চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে তা খুলল না। কয়েকবার চেষ্টা করতে বুঝতে পারলো কেউ ইচ্ছে করে ওর ফ্ল্যাটে দরজা লাগিয়ে বাইরে থেকে লক করে দিয়েছে। ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। এখান থেকে হতে না পারলে ওর মৃত্যু নিশ্চিত। হাতের ফোন খোঁজা শুরু করলো, আর এক সময় পেয়ে গেল। কাপা হাতে সায়নকে ফোন দেওয়া শুরু করলো, কিন্তু যথারীতি নাম্বার ব্যস্ত দেখালো, অর্থাৎ ব্লক লিস্টে আছে। এই কমাসে সায়নকেও ফোন করেনি, কারণ দরকার পড়েনি। নিজের মতো ভালোই ছিল। আজ এ সময়ে সায়নকে পাশে পাবে না এটাও ভাবতেই পারেনি। ওই মেয়েটার জন্য সায়ন ওকে ছেড়ে দিল।
তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আবারও বলছি, যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। বাই বাই।